আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সকলেই মন সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছো। আচ্ছা, তো বেশ অনেকদিন ধরে আসলে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা হয়নি এবং হয়তো অনেক অনেক কিছু কমেন্ট করেছো, ইনবক্সে মেসেজ দিয়েছো নটরডেম, হোলি ক্রস এবং সেন্ট জোসেফের ভর্তি প্রস্তুতির জন্য, যে বাংলা এবং ইংলিশ বিষয়ে কিভাবে তোমাদেরকে একটা কাইন্ড অফ টিপস দিতে পারি বা কাইন্ড অফ একটু হেল্প করতে পারি এই বিষয়টা নিয়ে। তো আজকে যেহেতু একটু ফ্রি ছিলাম, টাইম পেয়েছি, তো আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি যে ইংলিশ যে টপিকটা আছে, ইংলিশ গ্রামার বলি মেইনলি আর কি, তো এটা নিয়ে হালকা পাতলা একটু ধারণা দেওয়ার জন্য। আর আজকের এই ক্লাসটাতে মেইনলি হচ্ছে আমি টেন্স এবং ভার্ব নিয়ে আলোচনা করব। তো ইনশাল্লাহ ক্লাস 6 থেকে শুরু করে 10 পর্যন্ত তোমরা যারা এই টেন্স নিয়ে এখন পর্যন্ত দ্বিধাদ্বন্দ্বে আছো অথবা প্রবলেম ফেস করতেছো, ইনশাল্লাহ আজকের ক্লাস করার পর তোমার বিন্দুমাত্র কোনো প্রবলেম থাকবে না বলে আমি আশা করছি। আচ্ছা, তো খুব সম্ভবত বেশ অল্প কিছুদিনের মধ্যেই তোমাদের এসএসসি রেজাল্ট দিয়ে দিবে এবং এর হয়তো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর নটরডেম, হোলি ক্রস এবং সেন্ট জোসেফের ভর্তির সার্কুলার দিয়ে দিবে। তো আশা করছি যে তোমরা যারা কলেজ অ্যাডমিশনের জন্য আসলে অ্যাসপিরেন্ট আছো প্রকৃতপক্ষে, তো ওই অনুযায়ী তো প্রিপারেশন নিচ্ছই আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এখন আমার একটা পরামর্শ থাকবে যে তোমরা যারা ইংলিশ নিয়ে চিন্তিত আছো, তাদেরকে বলবো যে আসলে ইংলিশটা আসলে আহামরি আসলে কঠিন না বিষয়টা। 6, 7, 8, 9 অর্থাৎ বিগত ক্লাসগুলোতে যেগুলা পড়েছো টপিকগুলা, এই টপিকগুলো থেকেই বারবার একটু প্র্যাকটিস করলে, একটু ঝালিয়ে নিলে বা তোমার কনসেপ্ট যদি ভালো থাকে, তো এই কলেজ অ্যাডমিশনে কোয়েশ্চেন ওই বেসিক থেকেই কোয়েশ্চেনগুলো আর কি আসে। আচ্ছা, তো বেশি কথা না বলে আজকে মূল আলোচনায় চলে যাই। নটরডেম, হোলি ক্রস এবং সেন্ট জোসেফের যে কলেজ অ্যাডমিশন টেস্ট 2024, এটার সাবজেক্ট ইংলিশ ক্লাসে আজকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রুবায়েত ইসলাম সানি, পড়াশোনা করছি চট্টগ্রাম মেডিকেল কলেজে এবং আমি নটরডেম কলেজ থেকে 2023 সালে এইচএসসি পাস করেছি। আচ্ছা, তো এই ইংলিশ সাবজেক্ট বলতে গেলে মেনলি হচ্ছে তোমাদের কলেজ অ্যাডমিশনে ইংলিশ গ্রামার থেকেই কোশ্চেনগুলো করা হয়। আচ্ছা, তো আমরা যদি দেখতে পারি যে ইম্পর্টেন্ট টপিকস ফর রিটেন এক্সাম, অর্থাৎ লিখিত পরীক্ষার জন্য আমাদের কি কি গুরুত্বপূর্ণ টপিক আছে তো দেখে নেই। প্রথমে আমি যদি দেখতে পাবো আইডেন্টিফাইং পার্টস অফ স্পিচ মিনস দ্যাট আমার একটা বাক্যের প্রত্যেকটা ওয়ার্ড কি ধরনের বৈশিষ্ট্য প্রকাশ করছে তার উপর বেসিস করেই তাদেরকে বিভিন্ন পার্টে ভাগ করা হয়েছে। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, ইন্টারজেকশন, প্রিপোজিশন, কনজাংশন, এটসেট্রা এটসেট্রা। তো মেইনলি গতানুগতিকভাবে বলতে গেলে পার্টস অফ স্পিচ 8 প্রকার। তো ওই ক্লাসিফিকেশনে আজকে শুধুমাত্র আমি যাব হচ্ছে ওই যে ভার্ব টপিকটা নিব এবং দেন হচ্ছে টেন্স নিয়ে আলোচনা করব। আচ্ছা, এরপরে আমি যদি দেখি যে ভয়েস চেঞ্জ, অর্থাৎ ভয়েস চেঞ্জ তোমরা নর্মালি জেনে থাকবা যে হচ্ছে অর্থাৎ অ্যাক্টিভ এবং প্যাসিভ যে ভয়েস চেঞ্জিং যে প্রসেসগুলো আছে, এগুলো নিয়ে মেনলি হচ্ছে আলোচনা করা হয়েছে। যেমন আমি যদি বলি যে আই ইট রাইস, এটা হচ্ছে বাংলাদেশ বলি বা পৃথিবী বলি সবচেয়ে মোস্ট ইউজড একটা সেন্টেন্স হচ্ছে এটা, আই ইট রাইস। এটাকে আমি যদি হচ্ছে প্যাসিভ যদি করতে চাই তাহলে কি হবে, রাইস ইজ ইটেন বাই মি। আচ্ছা, তো এই প্রত্যেকটা টপিকের আলাদা আলাদা লেকচার ইনশাল্লাহ আমি কমপ্লিট করে তোমাদের সামনে উপস্থিত হব। তো আজকে যেহেতু টেন্স নিয়ে আলোচনা করবো এই জন্য আর বেশি কথা আগাচ্ছি না। আচ্ছা, এরপর ন্যারেশন, ডিরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট স্পিচের একটা আলোচনা আছে। ট্রান্সলেশন, অর্থাৎ বাংলা থেকে ইংরেজি এবং মেইনলি হচ্ছে ইংরেজি থেকে বাংলা তোমাকে বঙ্গানুবাদ করতে দিবে। এরপর হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মিনস দ্যাট হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ হোক, অথবা এর মধ্যে আবার ইনক্লুড করতে পারে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের মধ্যে যে ভাইস ভার্সা অর কনভার্সন, এগুলো নিয়ে আলোচনা করতে পারে। আচ্ছা, তো এরপর আসছে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ তুমি যে একটা ভার্ব বসাবা, অর্থাৎ ভার্বের কিন্তু অবস্থান সাবজেক্টের ইমিডিয়েট পরে নর্মালি বলতে গেলে, তো সেইখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার অথবা পার্সন এবং সাবজেক্ট অনুযায়ী ভার্বের যে পর্যায়ক্রমিক পরিবর্তনগুলো হবে, এই পরিবর্তনগুলো নিয়ে মেনলি হচ্ছে এই রাইট ফর্ম অফ ভার্বস এই টপিকে আলোচনা করা হবে। এরপর শতকরা 99% স্টুডেন্টেরই একটা ভয়ের একটা টপিক হচ্ছে স্পেলিং নিয়ে এবং হচ্ছে ভোকাবুলারি নিয়ে, অর্থাৎ সিনোনিম এবং অ্যান্টোনিম। তারা প্রশ্ন করে এবং আমি অলরেডি ইনবক্সে অনেক কোশ্চেন পেয়েছি যে ভাইয়া, তো ইন স্পেলিং যদি বলি বা সিনোনিম অ্যান্টোনিম যদি বলি, এটা তো আসলে শেষ নেই। তো আসলে সত্যি কথা ঠিকই, আমিও তাদেরকে বলি আসলে এটা হিউজ পরিমাণ রেঞ্জ, তুমি আসলে চাইলেও শেষ করতে পারবে না। বাট যেগুলো আর কি ইম্পর্টেন্ট বা গতানুগতিকভাবে একটু কম্পারেটিভলি একটু ইম্পর্টেন্ট আছে, ওই জিনিসগুলো একটু চোখ বলে নিবা। আসলে দেখা যায় যে অনেকেই হচ্ছে হচ্ছে 100টা, 200টা, 300টা, এমনকি 1000টাও বললো, একটা কমন আসলো না। বাট দেখা গেল অন্যজন 10টা পড়ছে, ওই 10টার মধ্যে কমন আসছে। তো কাইন্ড অফ এটা হচ্ছে এটা একটা লাকের ব্যাপার, লাক ফেভার করলে তোমার জন্য পজিটিভ হবে। আর যদি বাই চান্স যদি একটু প্রবলেম হয়, এটা হচ্ছে ওই হাইয়েস্ট আসলে পরে হাইয়েস্ট আর কি 1 মার্কে আসবে। আচ্ছা, তো এই যে ওভারঅল একটা ধারণা ছিল আমার মতে। আমি যখন নটরডেম কলেজের জন্য খুব বেশি আসলে টাইম ধরে প্রিপারেশন নিইনি সত্যি কথা বলতে, হাইয়েস্ট আর কি 7 দিনের মতো প্রিপারেশন নিয়েছিলাম, শেষের 7 দিন। আবার এই শেষের 7 দিনের মধ্যেও আমার রেজিস্ট্রেশন প্রসেস নিয়ে ঝামেলা হওয়ার কারণে 2-3 দিন আরও ঝামেলা হয়েছিল, পরিপূর্ণভাবে প্রিপারেশন নিতে পারিনি। আচ্ছা, যাই হোক, তো এই ইংলিশ যখন প্রিপারেশন নিতে চাও, তো এই টপিকগুলো একটু খেয়াল রাখবে, তো এই টপিকগুলো যেন কোনো রকমই বাদ না পড়ে। আচ্ছা, তো আজকে যেহেতু আমার মূল আলোচনা টেন্স নিয়ে,
তো এই জন্য আমি এখন মূল টপিক টেন্সে চলে যাচ্ছি। আচ্ছা, তো টেন্স বলতে কি বোঝায়? ক্রিয়া বা হচ্ছে ক্রিয়া সংগঠনের কাল বোঝাবে, ঠিক আছে? অর্থাৎ তুমি একটা কাজ কখন করছো এটার যে প্রকাশ তাকে বাংলাতে বলা হচ্ছে ক্রিয়ার কাল এবং ইংলিশে বলা হচ্ছে টেন্স। আচ্ছা, তো টেন্সের আলোচনা করার সময় আমার ক্রিয়া লাগবে, অর্থাৎ ক্রিয়াই তো মেইনলি টেন্সের সম্পাদনটা ঘটাবে, অর্থাৎ ভার্বস অথবা ক্রিয়া যেটাকে আমরা বলি, যেমন খাওয়া, যাওয়া, হওয়া ইত্যাদি ইত্যাদি প্রত্যেকটাই কিন্তু কি এক একটা ক্রিয়া, যেটাকে ইংলিশে বলা হয় ভার্বস হিসেবে। আচ্ছা, এখন ভার্বের মূলত গতানুগতিকভাবে তিনটা আসলে প্রকারভেদ আছে বা তিনটা পার্টে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, একটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, একটা পাস্ট ফর্ম, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, আসতেছি। এরপর হচ্ছে V4 একটা পার্ট দেখবা, এটা নিয়ে একটু পরে আলোচনা করতেছি। তো আমাদের মেইন স্ট্রিমে থাকবে এই তিনটা পার্ট নিয়ে আলোচনা। আচ্ছা, তো ভার্ব প্রেজেন্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম বলতে কি বোঝাবে? তুমি বর্তমানকালে যে হচ্ছে ক্রিয়াটা করবা ওইটাকে আর কি আলটিমেটলি কি বলা হবে, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। পাস্ট ফর্ম অতীতে, পাস্ট পার্টিসিপল ফর্ম এটা হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। এরপরে লাগে মেইনলি হচ্ছে আমি যদি টেন্সের ক্ষেত্রে যদি বলি এটা হচ্ছে পারফেক্ট টেন্সে আর কি কাজে লাগে। যাই হোক, তো এই প্রেজেন্ট টেন্সকে শর্টকাট হিসাবে বোঝানোর জন্য V1 ইউজ করা, অর্থাৎ ভার্বের V1 ফর্ম। দেন এটার যে পাস্ট ফর্ম এটাকে বলা হচ্ছে V2 ফর্ম, এবং এটার যে পাস্ট পার্টিসিপল ফর্মটা ভার্বের এটাকে বলা হয় V3 ফর্ম। আচ্ছা, এরপরে আমরা এইদিকে একটা দেখতে পাবো, এটা হচ্ছে V4। তো V4টাকে কি বলা হয়? কোনো একটা ভার্বের বেস ফর্ম, অর্থাৎ যেটার সাথে কখনো এস, ইএস, ইডি কোনো কিছুই যুক্ত হবে না। ভার্বের যে মূল ফর্মটা আছে ওই ফর্মের সাথে যদি আইএনজি থাকে তো টোটাল যে ফর্মটা হয় এটাকে আলটিমেটলি কি বলা হচ্ছে? V4 ফর্ম বলা হচ্ছে। আচ্ছা, তো আমরা বুঝলাম যে V1, V2, V3 দেন V4 হচ্ছে কি, বুঝলাম এটা। আচ্ছা, এখন যদি উদাহরণের ক্ষেত্রে যদি আমি বলি, এখানে গো যে ভার্বটা আছে এটা প্রেজেন্ট ফর্ম আছে, তো গো এর পাস্ট ফর্ম কি হবে? ওয়েন্ট, এবং পাস্ট পার্টিসিপল ফর্ম গন। আচ্ছা, গন, গান যেটা আর কি হয়। আচ্ছা, এরপরে আমি যদি আর কি চিন্তা করি যে হচ্ছে এখানে আমি কি বললাম যে ভি ফর্মটা যদি বের করতে চাই, ভার্বের যে টোটাল যে বেস ফর্মটা, অর্থাৎ এই যে গো, গো এর সাথে আইনজি যদি যুক্ত করি গোয়িং। আচ্ছা, এরপর ইট মানে খাওয়া, ইটের পাস্ট ফর্ম কি হবে? এইট, এবং পাস্ট পার্টিসিপল কি হবে? ইটেন। বাট আমি যদি V4টা কাউন্ট করতে চাই ওই টাইমে কি হবে? এই যে V1 ফর্মটা, V1 এর সাথে জাস্ট আইএনজিটা যুক্ত করে কি হয়ে গেল? ইট। তো V1, V2, V3, V4 এটা পরিচয় পেয়ে গেলাম। আচ্ছা, এখন আমাদের মূল আলোচনায় চলে যাব, আমরা টেন্সে চলে যাব। আচ্ছা, এই যে আমাদের টোটাল একদম ওভারঅল একটা ভিউ, এখানে চেষ্টা করেছি সব কিছু একদম ক্লিয়ার করার চেষ্টা করেছি। আচ্ছা, তো এখানে বিভিন্ন কালারের সংমিশ্রণ দেখবে, তো এটা আকর্ষণীয় করা হোক বা যে কারণেই হোক ওইটা আসলে মেইন ফ্যাক্ট না, তোমাদেরকে যে পার্থক্য বা তফাৎ এটা বোঝানোর জন্য কালারিংগুলো মেইনলি হচ্ছে করা। আচ্ছা, তো প্রথমত এই যে টেন্স বা ক্রিয়ার কাল এটাকে তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বর্তমান কাল, একটা অতীতকাল, এবং আরেকটা কি? ভবিষ্যৎকাল। জীবনের প্রতিটা ক্ষেত্রেই আমাদের এই তিনটা জিনিস ওতপ্রোতভাবে জড়িত। আচ্ছা, যেমন আমরা এই যে বর্তমানে আমি এখন তোমাদের ক্লাস নিচ্ছি, এটা প্রেজেন্ট টেন্স। কিছুক্ষণ আগে হয়তো আমি ঘুম থেকে উঠেছি, সকালে ব্রেকফাস্ট করেছি, এটা পাস্ট টেন্স হয়ে গিয়েছে। হয়তো বিকালবেলা আমি বাইরে নিচে নামবো অথবা একটু পড়তে বসবো, বা কাইন্ড অফ এখন তো পড়ার আমার টাইম, মানে পড়বো না, জাস্ট এখন তো আর কি ফ্রি টাইম। তো তোমরা যখন আর কি কিছুক্ষণ পর পড়বা বা কাইন্ড অফ হচ্ছে রাতে একটা টাইম পরে আর কি ঘুমাবা, তো এই টাইমটা কি এখনকার সাপেক্ষে ওই যে পরের টাইমটা এটাকে কি বলা হবে? ফিউচার টেন্স, অফকোর্স, ভবিষ্যতের কাজ। আচ্ছা, এখন প্রত্যেকটা যে টেন্স আছে টেন্সের আবার চারটা করে পার্ট আছে। একটা হচ্ছে ইনডিফিনিট টেন্স, একটা কন্টিনিউয়াস টেন্স, একটা পারফেক্ট, আর একটা পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, তো আমি এখন যদি প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচারে যদি যাই, যেটা কিনা একদম ফান্ডামেন্টাল অফ টেন্স, এটার স্ট্রাকচারটা আমি যদি বিবেচনা করতে চাই তাহলে দেখতে পাবো প্রথমত একটা সাবজেক্ট বসবে, দেন এরপর V1 বসবে। আচ্ছা, V1 বলতে আমি কি বুঝলাম? ভার্বের বেস ফর্ম তো থাকবেই, এবং সেই অনুযায়ী সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী, মানে সাবজেক্ট এবং পার্সন অনুযায়ী ভার্বের পরিবর্তন হবে। যেমন এখানে আমি কিন্তু একটা হচ্ছে সেন্টেন্স দিয়েছি, আই ইট রাইস, ঠিক আছে? আই ইট রাইস দিলাম, তো আই এখানে হচ্ছে সাবজেক্ট, দেন V1 যেটা V1 হিসেবে এখানে কি আছে? ইট আছে, এবং অবজেক্ট হিসেবে কি আছে? রাইস। আচ্ছা, অবজেক্টের এখানে কিন্তু আরেকটা পার্ট দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এক্সটেনশন। তো আমি এখন তোমাদেরকে বলবো একটা সেন্টেন্সে অবজেক্ট আছে নাকি এক্সটেনশন আছে, এটা কিভাবে তুমি বুঝতে পারবে। আচ্ছা, তো এর আগে একটু বলে নেই, যেমন এখানে কিন্তু আমরা কি দেখলাম যে আয়ের পরে ইট আছে, ঠিক আছে? বাট আমি যদি সাবজেক্ট হিসেবে যদি হিকে যদি নেই, তাহলে আমরা কিন্তু এখানে একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। এই পরিবর্তনটা হয়তো খেয়াল করে থাকবে। এখানে কিন্তু
ইটের পরিবর্তে ইটস হয়েছে, কি জন্য হলো? এই যে হি, এই হিটা কিন্তু থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। আচ্ছা, সিঙ্গুলার বলতে কি বোঝাচ্ছে? এক বচন। বাট আমি এরপরেই যদি আবার সাবজেক্ট হিসেবে দে যদি ইউজ করি, তারা যদি ইউজ করি, যেমন তারা ভাত খায়, প্রথমত কি ছিল? আই ইট রাইস, আমি ভাত খাই। এরপরে হি ইটস রাইস, মানে সে ভাত খায়। হি, অথবা আমি চাইলে এখানে সে বলতে পারবো। তোমরা মেয়েরা হয়তো বলতে পারো যে ভাই আমাদেরকে ডিসক্রিমিনেট করলেন কেন, এই জন্য আমি দুইটাই দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি যদি দে যদি নেই, মানে তারা ভাত খায়, এই ক্ষেত্রে ভার্ব হিসেবে কি হবে? ইট, ঠিক আছে? তার মানে আমি এখানে কি দেখতে পেলাম? সাবজেক্ট অনুযায়ী এবং পার্সন অনুযায়ী এই যে ভার্বের যে পরিবর্তনগুলো আলটিমেটলি হচ্ছে, এটা কি জন্য হচ্ছে? এটা হচ্ছে গ্রামারের নিয়ম আর কি। তো এই বেসিকগুলো তোমার মনে রাখা লাগবে। যেমন আমি হচ্ছে আয়ের ক্ষেত্রে কি ইউজ করলাম? আয়ের ক্ষেত্রে আমি ইউজ করেছি কি? ইট ইউজ করেছি। এরপর হি এবং শি এর ক্ষেত্রে ইউজ করেছি ইটস, কি জন্য? হি এবং শি এটা হচ্ছে থার্ড পারসন। আচ্ছা, পারসন তো বুঝবা। ফার্স্ট পারসন হচ্ছে আমি, আমরা, দেন সেকেন্ড পারসন তুমি, তোমরা, মিনস দ্যাট ইউ, তারপরে হচ্ছে ইওর, কাইন্ড অফ এই জিনিসগুলা। এরপর হচ্ছে থার্ড পারসন কি হবে? দে, অথবা ইট, অথবা যে কোনো নাম, যদু, মধু, কদু, যত কিছু আছে সব কিছু থার্ড পারসন হবে। আচ্ছা, তো এখন এই যে থার্ড যে অংশটা বা থার্ড যে লাইনটা, এটা যদি দেখো, এখানে দেখতে পাবা কি? দে ইট রাইস, এখানে কিন্তু এস হয় নাই। এসটা কি জন্য হলো না? এই যে দে, এটা কিন্তু থার্ড পারসন, বাট এটা কিন্তু কি? প্লুরাল নাম্বার, ঠিক আছে? এই জন্য কিন্তু এস হলো না। আচ্ছা, আশা করছি তোমরা কাইন্ড অফ যদি কারোর যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব থেকে থাকে, তো এটা আসলে আলটিমেটলি এখন আর কি ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা একটু অবজেক্ট ভার্সেস এক্সটেনশনের মধ্যে পার্থক্যটা বুঝবো। তো একটা সাবজেক্টে ভার্বের পরে অবজেক্ট আছে নাকি এক্সটেনশন আছে, এটা আমরা বুঝবো কিভাবে? এটার জন্য একটা ট্রিক্স আছে। আচ্ছা, তো ওই টাইমে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু মাস্ট ভার্ব থাকা লাগবে। তো আমরা ভার্বকে কি এবং কাকে দিয়ে যদি প্রশ্ন করে উত্তর যদি পাই, ওই টাইমে কি হবে? যে উত্তরটা পাবো এটাকে কি বলা হবে? অবজেক্ট। কি অর্থাৎ হোয়াট এবং কাকে মানে হোম, এটা দিয়ে আমি যদি ভার্বকে কোশ্চেন করি এবং আলটিমেটলি এটা যদি একটা অ্যান্সার যদি আসে, মিনিংফুল অ্যান্সার যদি আমরা পাই, দ্যাট টাইম উই ক্যান রিকগনাইজ ইট অ্যাজ অবজেক্ট। আচ্ছা, তো এরপর যেমন আমরা যদি দুইটা হচ্ছে সেন্টেন্স যদি দেখি, তো প্রথম সেন্টেন্সে আমরা কি দেখতে পাবো? প্রথমত হচ্ছে আই ইট রাইস, এটা একটা সেন্টেন্স। এবং এরপরের যে সেকেন্ড সেন্টেন্সটা হচ্ছে আই গো টু স্কুল। দুইটা সেন্টেন্সই কিন্তু অনেক প্রচলিত সেন্টেন্স। আচ্ছা, এখন এই যে আই ইট রাইস মিনস দ্যাট কি? আমি ভাত খাই। আমি যদি খাইকে যদি কোশ্চেন করি, আমি কি খাই? ভাত খাই। আমি আই ইট রাইস, কি ইট করি? রাইস। তো উত্তর কিন্তু আমি পাচ্ছি, ঠিক আছে? তো এটাকে হোম দিয়ে আর কি অ্যান্সার করা লাগতেছে না, ঠিক আছে? আমার হোয়াট দিয়ে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি। অফকোর্স, তাহলে এই সেন্টেন্সে রাইসটা কি হবে? অবজেক্ট। আচ্ছা, এরপরে এই যে সেকেন্ড সেন্টেন্সটা যদি লক্ষ্য করি, আমি কি দেখতে পাবো? আই গো টু স্কুল। এখন আমি যদি গোকে, তার এটা মানে কি? আমি স্কুলে যাই। এখন আমি যদি গোকে যদি কোশ্চেন করি, আমি কি যাই অথবা আমি কাকে যাই, উত্তর কি পাচ্ছি? উত্তর কিন্তু আমি পাচ্ছি না। এই জন্য এই যে টু স্কুল, এই অংশটা হচ্ছে কি? এক্সটেনশন, অর্থাৎ বাক্যের অতিরিক্ত অংশ। আশা করছি অবজেক্ট এবং এক্সটেনশনের মধ্যে থাকা তোমাদের দ্বিধাদ্বন্দ্ব ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এখন আমরা মূল আলোচনায় চলে আসি। তো এই যে প্রেজেন্ট টেন্সের ইনডিফিনিট ছিল, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা কি দেখলাম? সাবজেক্ট প্লাস V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে এবং অবজেক্ট অথবা এক্সটেনশন বসবে। তো আই দিয়ে আর কি এক্সাম্পল বোঝাচ্ছে। তো এটাকে আমি কি পেলাম? আই ইট রাইস, আমি ভাত খাই। আচ্ছা, তো এটাকে আমি যদি হচ্ছে পাস্ট ইনডিফিনিটের যে ফর্মটা, ওইটা যদি দেখতে চাই, আমি কি করব? হচ্ছে এই যে টেন্স অনুযায়ী প্রত্যেকটা পার্ট একসাথে পড়ার চেষ্টা করব। তো এটা আশা করি যে তোমাদের অনেকটা হেল্প হবে বা অনেকটা ইজি হবে। তো প্রেজেন্ট ইনডিফিনিটের সাথে পাস্ট ইনডিফিনিটের জাস্ট একটাই মাত্র ডিফারেন্স। এই যে দেখো, এখানে কিন্তু লাল কালার অর্থাৎ রেড কালার যে অংশটা দেখতে পাচ্ছ V2, এখানে কিন্তু আর কি মেইনলি হচ্ছে ভার্বের যে অংশটা, ওইখানে কিন্তু হচ্ছে পরিবর্তন বা আলাদা থাকা বা হচ্ছে কাইন্ড অফ কি ডিসিমিলারিটি, সত্যি কথা বলতে। তো এখানে আমি কি হবে? আর বাকি সবকিছু কিন্তু সেম, সাবজেক্ট আছে, অবজেক্ট এক্সটেনশন আছে, মাঝখানে শুধু ভার্বটা চেঞ্জ হবে। আচ্ছা, তো এটা উদাহরণে আমি কি পাবো? আগে কি ছিল প্রেজেন্টে? আই ইট রাইস। তো আমরা কি জানি? যেহেতু পাস্ট টেন্স, তো এখানে V1 হবে, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম হবে। তো সাবজেক্ট তো আই ছিল, আই থাকবে। এবং V2 ইটের পাস্ট ফর্ম কি হবে? এইট, যেটা এটি, দেন হচ্ছে রাইস, শেষ। ফিউচারের ক্ষেত্রে কি হবে স্ট্রাকচারটা? এটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস V1 বলতে কি বোঝায়? আচ্ছা, এখানে V1 না লিখে আমরা একটা কাজ করতে পারবো, এটাকে আমরা বেস ফর্ম দিতে পারবো। বেস ফর্ম বলতে কি বোঝায়? অর্থাৎ এটার সাথে কোনো এস বা ইএস যুক্ত হবে না, একদম যে ওই যে আমরা যে ভার্বের যে 3টা ছক পড়েছি না, ছকের ভার্বের যে প্রেজেন্ট ফর্মের যে লেখাগুলো আছে, ওগুলা যেরকম ফর্মে আছে এক্স্যাক্টলি ওই ফর্মেই হবে।
কেননা কি এই যে শ্যাল বা উইল এগুলো হচ্ছে মডেল অক্সিলারি, এরপরে বেস ফ্রম একদম হবে ভার্বে, ঠিক আছে। যেমন এই যে তাহলে কি হবে, তার মানে আমার আলটিমেটলি চেঞ্জটা হচ্ছে কোথায়, সাবজেক্টের পরের অংশে অর্থাৎ ভার্ব অংশে। যেমন এখানে কি হলো, আই উইল ইট রাইস। তো এখন যে হচ্ছে আধুনিক যে গ্রামার, মানে এখানে আর কি শ্যালের ইউজটা আসলে সত্যি কথা বললে নেই বললেই চলে আসলে। আর একটা জিনিস আমাদের হয়তো ভুল ধারণা আছে যে আমরা মনে করি যে হচ্ছে শ্যালের হচ্ছে পাস্ট ফর্ম মোস্ট প্রবাবলি হচ্ছে শুড, বাট এটা আসলে কিন্তু কি কাইন্ড অফ হচ্ছে এটা একটা ভুল ধারণা, ঠিক আছে। শ্যাল হোক অথবা উইল হোক, এই দুইটারই পাস্ট ফর্ম হচ্ছে কি উড, এটা একটু মাথায় রাখবা। তো এই জিনিসটা নিয়ে অনেকের হয়তো অনেক দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে। তোমরা চাইলে তোমাদের আরও যদি ডাউট থাকে এটা সলভ করার জন্য হচ্ছে বিভিন্ন রেফারেন্স নিতে পারো, অনলাইন হোক, গুগল আছে, ইউটিউব আছে, ওইখান থেকে হেল্প নিতে পারবা। তো এটা নিয়ে আসলে কেউ কোনো ডাউট রাখবা না। এটা হচ্ছে শ্যাল অথবা উইল, এই দুটারই পাস্ট ফর্ম কি হবে, উড হবে। কেননা শুড যেটা আছে এটা পাস্ট ফর্ম না, শুড অর্থ হচ্ছে উচিত, ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবা। আচ্ছা, তো বর্তমান সময়ে আর কি শ্যালের ইউজটা নেই বললেই চলে, প্রত্যেক সব ক্ষেত্রে আর কি শ্যাল বা উইলের পরিবর্তে একবারে উইল ইউজ করে। তো এটা কি হবে, আই উইল ইট রাইস। আচ্ছা, এরপর গেল, দেন এরপরে আমরা যদি দেখি, এরপরে আমরা কি দেখতে পাবো। আচ্ছা, আজান দিচ্ছে, একটু ব্রেক নিচ্ছি। আচ্ছা, এরপর যদি আমরা যদি হচ্ছে কন্টিনিউয়াস টেন্সে যদি দেখি, এটা তো হচ্ছে ইনডিফিনিট ফর্মটা গেল, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, এরপর হচ্ছে কি ফিউচার ইনডিফিনিট। তো যেহেতু হচ্ছে ইনডিফিনিটের ফর্মটা শেষ, এখন আমরা কি করব, কন্টিনিউয়াসে চলে যাব। কন্টিনিউয়াস বলতে হচ্ছে চলমান কাজ বোঝায়। এটার ক্ষেত্রে সাবজেক্ট থাকবে, ভার্ব অংশে হচ্ছে এটা সাবজেক্ট এবং পার্সন অনুযায়ী এম, ইজ, আর হবে, এবং ভার্বের সাথে আইএনজি হবে, এবং গতানুগতিকভাবে ভার্বের পরের অংশটা অবজেক্ট হবে অথবা এক্সটেনশন। এরপরে আমি যদি পাস্ট টেন্সে যদি দেখি কি হবে, এই যে এম, ইজ, আর, এই অংশেতে চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে পাস্ট টেন্সের ক্ষেত্রে কি হবে, ওয়াজ হয়। তো ওয়াজ ওয়ারের সাথে কি হবে, ভার্ব প্লাস আইএনজি অবজেক্ট এক্সটেনশন, সেম ভাবে। আচ্ছা, এরপরে ফিউচার টেন্সে আমি যদি দেখি কি হবে, এই যে ওয়াজ ওয়ার ছিল, আগের এম, ইজ, আর ছিল, এগুলোর পরিবর্তে ফিউচার টেন্সে কি হবে, শ্যাল অথবা উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে। এটা একটা ফ্যাক্ট, এটা একটু মনে রাখা লাগবে। এক্সাম্পল আমি যদি দেখি কি হবে, তো আগের ক্ষেত্রে আমার এক্সাম্পল কি ছিল, প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আই ইট রাইস ছিল। তো এখন আমি কি করব, এটাকে আমি যদি কন্টিনিউয়াসে যদি কনভার্সন দেয় অথবা কন্টিনিউয়াস যদি করতে বলে, আমি কি করব, সাবজেক্ট দিব আই, এবং আয়ের পরে কি হলো এম, আমি যদি ইউ দিতাম তাহলে কি হতো ইউ আর, অথবা যদি আমি দিয়ে দিতাম তাহলে কি হতো আর। এই জিনিসগুলো একটু খেয়াল রাখবে। যেমন আমি যদি হি অথবা শি অথবা ইট দিতাম, যে কোনো ব্যক্তির নাম দিতাম, এবং যত কিছু আর কি দিতাম, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, প্রত্যেকটার জন্য কি হতো, ইজ হতো। আচ্ছা, হলো। এরপর ভার্ব প্লাস আইএনজি, এবং ভার্বটা কি হবে, ওই যে বেস ফর্মটা অর্থাৎ ইট, এটার সাথে আইএনজি হয়ে কি হলো, ইটিং দেন রাইস। আর প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে একটা ডট হবে, ডট বলতে ফুল স্টপ হবে সেন্টেন্সে। এটা আবার কেউ আবার বলো না যে ভুল, এটা হচ্ছে ওই রাইটিং এর টাইমে আর কি। আচ্ছা, এখন আমরা যদি পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে যদি আমি যাই, তাহলে কি পাবো, এক্সাম্পল হিসেবে যেমন আই সাবজেক্ট এবং ওয়াজ, আয়ের পরে তো ওয়ার কখনো হবে না, আয়ের পরে ওয়াজ হবে, এবং যদি হি, শি, ইট হতো, প্রত্যেকটা ক্ষেত্রেই ওয়াজ হতো, ঠিক আছে। ওয়ার কখন হবে, দের ক্ষেত্রে ওয়ার হবে। দেন হচ্ছে বহু বচন, যদি থার্ড পার্সন সিঙ্গল প্লুরাল নাম্বার হয়, ওই ক্ষেত্রে হচ্ছে হচ্ছে ওয়ার হবে, ঠিক আছে। তো এটা কি হলো, আই ওয়াজ, দেন ভার্ব প্লাস আইএনজি যেটা ওই ইটিং, এরপর হচ্ছে রাইস হবে। ফিউচারের ক্ষেত্রে স্ট্রাকচার অনুযায়ী আই বসবে। আমি তো বলছিলাম যে হচ্ছে শ্যালের ইউজটা করে না, এই জন্য উইল ইউজ করছি। এরপর হচ্ছে বি আসলো, এরপর ভার্ব প্লাস আইএনজি ইটিং, এবং হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন যেটা রাইস। এখানে কিন্তু রাইসটা হচ্ছে অবজেক্ট হবে, ঠিক আছে, এক্সটেনশন আর কি। আচ্ছা, এখন হচ্ছে তিনটা টেন্সের দুইটা পার্ট গেছে, ইনডিফিনিট গেল যেটা সচরাচর হবে, সচরাচর বলতে গতানুগতিকভাবে হবে, কন্টিনিউয়াস যেটা চলমান, এবং পারফেক্ট যেটা, এটা হচ্ছে কাইন্ড অফ, এটার ফল এখনো বিদ্যমান থাকে, এটা বোঝায় আর কি এটার। তো পারফেক্টের ক্ষেত্রে স্ট্রাকচারটা যেটা, সাবজেক্ট, এরপর হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, এরপর ভি3। ভি3 বলতে আমরা কি বুঝেছিলাম, ওই যে হচ্ছে পাস্ট পার্টিসিপল যে ফর্মটা, অর্থাৎ ভার্বের আমরা যে ছক, এই যে ছক করেছিলাম ভি3 পাস্ট পার্টিসিপল ফর্ম, এই যে এই ফর্মটা বসবে। আচ্ছা, তো এই যে পাস্ট পারফেক্ট টেন্স যদি আমি বলি, সাবজেক্টের পরে কি হবে, এই যে আগের যে হ্যাভেস ছিল, এখানে কি হবে, জাস্ট হ্যাড হবে, কারণ আমরা তো জানি হ্যাভ এবং হ্যাজের পাস্ট ফর্ম কি, হ্যাড, এবং ভি3টা ভি3 থাকবে, ওকে, প্যারা নাই। এরপর ফিউচারের ক্ষেত্রে আমি যদি দেখি, শ্যাল উইল, এটা তো কমন, এরপর হচ্ছে হ্যাভ বসবে, যেহেতু শ্যাল উইল একটা মডেল অক্সিলারি ভার্ব, এবং এর ইমিডিয়েট পরে যে ভার্বটা বসবে এটা বেস ফর্মই হবে, এই জন্য এখানে হ্যাভ হয়েছে, হ্যাজ হয়নি, ঠিক আছে। আচ্ছা, এরপরে ভি3 হবে, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে এবং অবজেক্ট এক্সটেনশন। উদাহরণ যদি আমি দিতে চাই, কি হবে, আই দেন হ্যাভ, যেহেতু আই, এই জন্য কি হচ্ছে হ্যাভ। আমি যদি হি, শি দিতাম তাহলে কি হতো, হ্যাজ, এবং আমি যদি আবার দে দিতাম তাহলে কি হতো, হ্যাভ, কারণ থার্ড পার্সন প্লুরাল নাম্বার দিলে হ্যাভ হবে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার দিলে হ্যাজ হবে। আচ্ছা, তাহলে কি হবে, আই
যেহেতু ফার্স্ট পার্সন অফকোর্স জানি কি হবে হ্যাভ, আই হ্যাভ ইটেন রাইস, কারণ ইটের V3 ফর্ম অথবা পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি ইটেন। আচ্ছা, এরপরে আমি যদি পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে দেখি, এখানে হ্যাভ এর পরিবর্তে কি হলো হ্যাড। তাহলে সাবজেক্ট যা কিছুই হোক না কেন, পৃথিবীর যা কিছুই সাবজেক্ট হোক, এই যে পাস্ট পারফেক্টের ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে তুমি হ্যাড বসাই দিবা, ঠিক আছে। তো সাবজেক্টের পরে হ্যাড হবে, দেন হচ্ছে V3 কি হবে ইটেন, এবং অবজেক্ট হিসেবে আছে রাইস, ইজিলি হয়ে গেল। এরপরে ফিউচার পারফেক্টের ক্ষেত্রে আমি যদি দেখি কি হবে আই এর পরে উইল অথবা শ্যাল যে কোনো একটা দিতে পারবা। আর একটা জিনিস বলে রাখি, এতক্ষণ যে বললাম যে শ্যাল বা উইলের পরিবর্তে সব ক্ষেত্রে হচ্ছে উইল ইউজ করে, বা তুমি চাইলে আগের যে নিয়মটা ছিল এখানে হচ্ছে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে উইলটা ইউজ করতো এবং বাকিগুলোর ক্ষেত্রে হচ্ছে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে হচ্ছে শ্যালটা ইউজ করতো এবং বাকিগুলোর ক্ষেত্রে উইলটা ইউজ করতো। যাই হোক, তো আমরা এখন সব ক্ষেত্রে উইল ইউজ করি। তো এটা কি হবে আই উইল, এরপর হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী কি হবে হ্যাভ, এবং V3 যে ফর্মটা এটা কি হবে ইটেন, দেন অবজেক্ট হিসেবে আছে কি রাইস রাইস। ওকে, এখন যদি আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ক্ষেত্রে যাই, এইখানে গতানুগতিকভাবে বা নর্মাল যে সেন্স আছে এখানে হচ্ছে একটা টাইম ডিউরিং থাকে, বা অথবা এখানে মেইনলি কি থাকে টাইম ডিউরেশন থাকে, টাইম ডিউরেশন, ঠিক আছে। এই টাইম ডিউরেশনটা একটু ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, এখন উদাহরণগুলো আমি যদি দেখি তো কি দেখতে পাবো, প্রথমত সাবজেক্ট বসবে এবং এর ফর্মটা অনেকটা পারফেক্টের মতো, যেমন হ্যাভেজ বসবে, এরপরে জাস্ট একটা অ্যাডিশনাল একটা অংশ আসবে, এটা হচ্ছে বিন। তো এই বিনটা আসলে কি, এই বিন হচ্ছে, আচ্ছা এখন এই যে বিনের পরিচয়টা পেতে হলে আমার একটু এই ছকে খেয়াল করা লাগবে। নর্মাল সেন্সে হচ্ছে প্রেজেন্ট ফর্মে কি হবে অ্যামিজার আছে, পাস্টে কি হবে ওয়াজ ওয়্যার, পাস্ট পার্টিসিপলে কি হবে এই যে পাস্ট পার্টিসিপল ফর্মটা এখানে হচ্ছে কি বিন, BEEN, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। বাট এই যে অ্যামিজার ওয়াজ ওয়্যার বা বিন, এগুলো যদি আমি ফর্মটা বের করতে চাই, এটার স্পেলিংটা কি হবে BEING, এটা একটু খেয়াল রাখবো। তো এই যে বিনটা পড়েছি এটা মেনলি হচ্ছে অ্যামিজার অথবা ওয়াজ ওয়্যারের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা একটু খেয়াল রাখবা। তো এখানে হ্যাভ অথবা হ্যাজ বিনের পরে কি হবে, যেহেতু কন্টিনিউয়াস একটা অংশ আছে এই জন্য কি হবে ভার্ব প্লাস আইএনজি এবং অবজেক্ট বা এক্সটেনশন। এখানে একটা উল্লেখযোগ্য যে টাইমের একটা ডিউরেশন থাকবে, অথবা সকাল থেকে খাচ্ছি, অথবা মনে করো যে 2.5 ঘন্টা ধরে হাঁটছি, দেখা গেল যে কাইন্ড অফ হচ্ছে আমরা যদি বলি যে 3 ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে, তো এই যে এই ধরনের যে একটা টাইমের ব্যাপ্তি আছে অথবা একটা টাইমের একটা ডিউরেশন আছে, এইগুলা এই টাইপের হচ্ছে তোমার যে সময়কাল অথবা টেন্স এটা প্রকাশ করতে আলটিমেটলি কি ইউজ করা হয় পারফেক্ট কন্টিনিউয়াস। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি হবে, জাস্ট ভার্বের অংশ শুধু চেঞ্জ হবে, আগে কি ছিল হ্যাভ অথবা হ্যাজ বিন, জাস্ট এখানে কি হবে হ্যাড বিন হবে এবং ভার্ব প্লাস আইএনজি হবে এবং অবজেক্ট এক্সটেনশন। ফিউচারের ক্ষেত্রে কি হবে আমার জানা কথা শ্যাল অথবা উইল হবে, দেন হচ্ছে হ্যাভ এবং বিন প্লাস হচ্ছে কি ভার্ব প্লাস আইএনজি। এখন আমরা যদি উদাহরণ যদি দেখতে চাই, প্রথমত কি দেখতে পাবো সাবজেক্ট বসলো আই, এবং আয়ের পরে সাবজেক্ট অনুযায়ী কি হবে হ্যাভ, দেন হচ্ছে বিন দিলাম, এরপর ভার্ব প্লাস আইএনজি, ইটের সাথে আইএনজি যোগ করলে কি হবে ইটিং, অবজেক্ট দিলাম রাইস। এখন একটা ফ্যাক্ট আছে, এটা হচ্ছে দেখবা যে আমি যদি উদাহরণ যদি দেখি তাহলে কি হবে আই হ্যাভ বিন ইটিং রাইস ফর হাফ অ্যান আওয়ার, এই একটা অংশ আছে, অথবা তুমি চাইলে ইউজ করতে পারো কি সিন্স মর্নিং। আসলে অনেকেই তো আর হচ্ছে সকাল থেকে খেতে থাকে না, একটা অল্প টাইমের জন্য খায়, জাস্ট একটা উদাহরণ বোঝানোর জন্য এটা এটা হচ্ছে ওয়াকিং দিলে ভালো হতো, যেমন আই হ্যাভ বিন ওয়াকিং ফর 2 আওয়ার্স, অথবা হচ্ছে সিন্স মর্নিং এরকম। তো বিষয়টা কেমন, কোনো একটা নির্দিষ্ট একটা টাইমের যদি সূচনা বোঝায়, যেমন সকাল দুপুর রাত, যেমন রাত থেকে সন্ধ্যা থেকে পড়াশোনা করছি, সকাল থেকে হাঁটছি, সকাল থেকে কাজ করছি, দুপুর থেকে কাজ করছি, কাইন্ড অফ এরকম যদি ব্যাপ্তি থাকে ওই ক্ষেত্রে আমরা কি ইউজ করবো, কোনো একটা দিনের যদি একটা স্পেসিফিক একটা সময়কে বোঝায়, মানে সময় বলতে কি বোঝানো হয়েছে সকাল দুপুর রাত বিকাল সন্ধ্যা, এটাই হইলে পরে কি হবে সিন্স হবে। তো আই হ্যাভ বিন ইটিং রাইস সিন্স মর্নিং। অথবা যদি এখানে একটা নির্দিষ্ট করে সময়ের পরিমাণটা যদি দিয়ে দেয়, যেমন 2 ঘন্টা ধরে হাঁটছি, 3 ঘন্টা যাবত অঙ্ক করছি, 5 ঘন্টা যাবত ইংরেজি ক্লাস করছি, অথবা মনে করো যে 3 ঘন্টা যাবত হচ্ছে কলেজ ব্রিজের ফ্রি কোর্সগুলো করছি, এরকম যদি টপিকগুলো যদি দেয়, অথবা হচ্ছে মনে করো যে কাইন্ড অফ বলতে গেলে যে বিভিন্ন টাইপের যে কাজ অথবা কাজের যে ব্যাপ্তিগুলো আছে ওইখানে যদি একটা টাইম ডিউরেশন থাকে স্পেসিফিকভাবে, ওই ক্ষেত্রে আমরা ইউজ করবো কি ফর, যেমন ফর হাফ অ্যান আওয়ার, অর্থাৎ আধা ঘন্টা যাবত আমি খাচ্ছি। আচ্ছা যাই হোক, তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি হবে আই হলো, দেন সাবজেক্ট অংশে হ্যাড আসবে, এখানে সাবজেক্ট হিসেবে হি সি দে যা কিছুই হোক পাস্টে কি হবে অলওয়েজ হ্যাডই হবে, দেন বিন, এরপরে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি যেটা ইটিং রাইস ফর হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টা যাবত আর কি খাচ্ছিলাম। আচ্ছা, এরপর ফিউচারের ক্ষেত্রে কি হবে সাবজেক্ট প্লাস হচ্ছে শ্যাল উইল বি, যেটা তাহলে কি হবে উইল হ্যাভ বিন আর কি। তো আই শ্যাল হ্যাভ বিন ইটিং রাইস ফর হাফ অ্যান আওয়ার, তো আমি 2 ঘন্টা যাবত খেয়ে থাকবো, কাইন্ড অফ হচ্ছে এরকম আর কি বোঝাবে। আচ্ছা, তো আশা করছি তো ওভারঅল আর কি এতটুকুই ছিল আজকের এই লেকচার।
আশা করছি তোমাদের কিছুটা হলেও হেল্প হয়েছে। যদি ন্যূনতম একটু পরিমাণ হলেও যদি হেল্প হয়, তো আশা করবো যে হচ্ছে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারো। আমার ফেসবুক পেজ আছে, আমার সাথে ব্যক্তিগতভাবে হচ্ছে ফেসবুকে কানেক্ট থাকতে চাইলে হচ্ছে এটা ডিসক্রিপশন বক্সে সব ডিটেলস দেওয়া থাকবে। আর কোনো কোয়েশ্চেন যদি অফকোর্স থাকে এটা কমেন্ট বক্সে জানাতে পারবা, অথবা আমাকে মেসেঞ্জারে ডিরেক্ট আর কি নক করতে পারবা। ডোন্ট ফিল হ্যাসিটেট টু মেসেজ মি। আমি যখন আর কি ফ্রি থাকবো বা অ্যাক্টিভ থাকবো তোমাদের অ্যান্সার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এতটুকুই আজকের একটা প্রচেষ্টা ছিল। ভাবলাম ইনবক্সে যেহেতু অনেকেই কোয়েশ্চেন করেছে, তো ভাবলাম যে জুনিয়রদের একটু হলেও একটু হেল্পে আসে কিনা, ওইটা থেকে আর কি আজকের এই উদ্যোগটা নিয়েছি। তো যাই হোক, আজকে তো আলোচনা করলাম টেন্স এবং ভার্ব নিয়ে। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে হচ্ছে অন্য এই যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে এগুলা থেকে যে কোনোটা আর কি কন্টিনিউ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ, আমার জন্য সবাই দোয়া করবে। আসসালামু আলাইকুম।